শহরের যান্ত্রিক জীবন থেকে দুদিন ছুটি নিয়ে এক ফালি নির্জনতা আর ইতিহাসের পাতায় হারিয়ে যেতে বেরিয়ে পড়লাম আবার। গন্তব্য নবাবী শহর লালবাগ। এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে অনেক চমক, গ্রাম বাংলার নেশা আর অতীতের টান। একেবারে মুর্শিদাবাদের ছোটে নবাবের সঙ্গে গল্প থেকে শুরু করে 3 স্টার হোটেল প্যালেস ভিউয়ের খোঁজ, কাটরা মসজিদের গম্ভীর নীরবতা থেকে শুরু করে মেঘপিয়ন শঙ্খর দুর্দান্ত সারপ্রাইজ, সব মিলিয়ে একেবারে জমজমাট একটা পর্ব। কোনোভাবেই মিস করা যাবে না। চলুন তাহলে শুরু থেকে শুরু করি। গুড মর্নিং, সবাই কেমন আছেন? সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি উইকেন্ড ট্রিপে। আজ আপনাদের নিয়ে যাব নবাবের শহর আর ইতিহাসের শহর মুর্শিদাবাদে। লম্বা জার্নি, কিন্তু বাই রোডই যাচ্ছি নিজের গাড়িতে। যা শুনলাম NH-12 নাকি এখন ফাটাফাটি হয়ে গেছে, একেবারে মাখনের মতো রাস্তা সবাই বলছে। ভাবলাম নিজেও একটু এক্সপিরিয়েন্স করে নিই। চলুন তাহলে শুরু করা যাক আমাদের জার্নি। আমরা এবার সব থেকে ভালো রুটটা ধরেছি। ডানলপ বা মধ্যমগ্রাম বারাসাতের জ্যাম এড়িয়ে ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগোচ্ছি। রাস্তা কিন্তু এখন দারুণ সুন্দর। আর একটা বিষয় আপনাদের বলে দিই, এই রুটে দুটো বড় টোল প্লাজা পড়বে, একটা কল্যাণীতে পড়ার কথা আর একটা বেথুয়া ডহরিতে। এছাড়া গিয়ে দেখি নতুন কোনো টোল প্লাজা হলো কিনা, সমস্ত আপডেট আপনাদের দেব। আজ আমাদের সারথি হরিদা। আর এখন প্রায় 10:30 বাজে। কল্যাণী এক্সপ্রেসওয়েতে ঢোকার সময় একটু জ্যাম পেয়েছিলাম। এখানে রাস্তা এত সুন্দর, খুব সহজে পৌঁছে যাওয়া যাবে। বারাসাতের দিক দিয়েও আমরা যেতে পারতাম, কিন্তু ওই দিকে এখন রাস্তায় যথেষ্ট জ্যাম থাকবে, তাই ওই দিকটা অ্যাভয়েড করলাম। আর এদিকের রাস্তাটা তো আগেই তৈরি হচ্ছিল। আমি এর আগেও যখন রানাঘাট গেছি তখন দেখেছি খুব সুন্দর রাস্তা তৈরি হচ্ছিল। এখন রাস্তা তৈরির কাজ শেষ। খুবই সুন্দর রাস্তা, প্রচুর ফ্লাইওভার রয়েছে, খুব সহজে পৌঁছে যাওয়া যাবে। এটা কেউটিয়া টোল প্লাজা আমরা ক্রস করলাম, কিন্তু এখনো শুরু হয়নি, তাই কোনো টোল দিতে হলো না। যা মনে হচ্ছে দেখে কিছুদিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। রাস্তা সত্যি খুবই ভালো। মাত্র 15 কিলোমিটার বাকি রয়েছে কল্যাণী পৌঁছতে। যেখানে আগে NH-34 হয়ে যখন আমরা বেরোতাম অনেকটা সময় লেগে যেত। বারাসাত, মধ্যমগ্রাম ওই দিকটায় যথেষ্ট জ্যাম থাকে সকালের দিকে, এই দিকটা একদমই খালি। বাঁ পাশে চলে যাচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এখান থেকে একটা ইউটার্ন নিতে হবে দেখাচ্ছে জিপিএসে। এই জায়গাটায় কিন্তু একটু খেয়াল করবেন, কেননা রাস্তা তো প্রচুর ফ্লাইওভার রয়েছে। ঠিকভাবে যদি জিপিএসের দিকে নজর না দেন তাহলে রাস্তা ভুল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা এখন ইউটার্ন নিলাম। ইউটার্ন নিয়ে আমাদের খানিকটা বাদিক ঘেঁষে যেতে হবে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের দিকে। জিপিএস তাই দেখাচ্ছে। এই কাঁপা মোড় দিয়ে আমরা এখন ঢুকে পড়লাম। এটা কিন্তু মাথায় রাখবেন, কাম্পা চাকলা রেখা রয়েছে রাস্তায়, মানে ইউটার্ন নিয়ে ঢুকতে হবে, এটা মাথায় রাখতে হবে। সোজা বেরিয়ে গেলে কিন্তু সমস্যা। অবশ্যই জিপিএস এর দিকে নজর রাখবেন এই রাস্তায় যখন যাবেন। মোটামুটি কল্যাণী এক্সপ্রেসওয়েতে যখন দেখাবে যে কল্যাণী আসতে আর 5-6 কিলোমিটার বাকি আছে, তখন থেকে কিন্তু খুব নজর রাখতে হবে। আমরা এবার সোজা চলে যাব বড় জাগুলি হয়ে মেন রোডে পড়ব।
আমরা এখন বড়জাগুলি মোড়ে চলে এসেছি। এই জায়গাটায় একটু জ্যাম হয়, তবে আগের থেকে অনেক বেটার হয়েছে। আগে এখানে যথেষ্ট সময় নষ্ট হতো, কিন্তু এখন ফ্লাইওভারগুলো হয়ে যাওয়াতে অনেকটা সহজ হয়েছে যাতায়াত। এটা কিন্তু আবার সেই পুরনো NH-34-এ আমরা পড়ে গেলাম। এখন NH-12, ন্যাশনাল হাইওয়ে 12 এখন। আগে যখন আমরা যাতায়াত করতাম তখন ন্যাশনাল হাইওয়ে 34 নম্বর জাতীয় সড়ক ছিল। এই আমরা NH-12-এ পড়লাম এবার। সোজা রাস্তা, এবার একেবারে সোজা বেরিয়ে যাব আমরা রানাঘাট কৃষ্ণনগর হয়ে বহরমপুর। এই হলো আমাদের প্রথম টোল প্লাজা। এর আগেরটায় তো টাকা কাটেনি, এখানে কিন্তু টাকা কাটবে। আমাদের ফাস্ট্যাগ রয়েছে, অটোমেটিক কেটে যাবে। তাই আপনারা যখন এই রুটে আসবেন মনে করে আগে থেকে কিন্তু ফাস্ট্যাগ রিচার্জটা করে নেবেন। এখন আমরা শিমুরালি ক্রস করছি। প্রায় 150 কিলোমিটার রাস্তা এখনো বাকি। তবে NH-12 এখন এতটাই সুন্দর হয়ে গেছে, আমার মনে হয় মোটামুটি 3.5 ঘন্টা মতো সময় লাগবে। যদিও জিপিএসে দেখাচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। আর আমাদের আরেকটু বেশি সময় লাগবে, কেননা ইচ্ছে আছে কৃষ্ণনগরে গিয়ে লাঞ্চটা সেরে নেওয়ার। যদি ভালো কোনো জায়গা পাই তাহলে লাঞ্চটা সেরে নেব কৃষ্ণনগরে। তাহলে মোটামুটি ধরুন 4 ঘন্টা মতো সময় লাগবে। আর এখন বাজে মোটামুটি 11:30। এই রোড ট্রিপটা দুর্দান্ত একটা রোড ট্রিপ হতে পারে আপনাদের জন্য। হাতে যদি 2 দিন মতো সময় থাকে তাহলে বেরিয়ে পড়ুন। রাস্তা এখন ফাটাফাটি। আর আজকে আপনাদের একটা দারুণ হোটেলের খোঁজও দেব। আগে কি হতো, আগে যখন আমরা মুর্শিদাবাদ ঘুরতে যেতাম তখন কিন্তু বহরমপুরে থাকতে হতো ভালো হোটেলের জন্য। কিন্তু এখন একেবারে হাজারদুয়ারির পাশেই দুর্দান্ত একটা হোটেল হয়েছে। সেই হোটেলেই আজকে নিয়ে যাব, হোটেল প্যালেস ভিউ। আমার ছবি দেখে তো দারুণ লেগেছে, অমিতদার সাথে কথা বলেও দারুণ লাগলো। ভীষণ নম্র আর ভদ্র একজন মানুষ। উনি বললেন চলে এসো, ভালো করে ঘুরেও দেখাবো তোমাকে জায়গাটা। আর ওনার হোটেলটায় আমরা থাকবো, কেমন লাগবে পুরো জায়গা ট্যুরটার ডিটেল তো আপনাদের দেবই। হোটেলটায় গিয়ে আমার কীরকম লাগে সেটাও আপনাদের জানাবো। আমার মনে হচ্ছে ভালোই হবে, কেন বলুন তো, ছবি ভীষণ ভালো লেগেছে দেখে। দ্বিতীয়ত লোকেশনটা হাজারদুয়ারির একদম কাছে। আগে সত্যি বহরমপুরে থেকে তারপর মুর্শিদাবাদ ঘুরতে হতো, অনেকটা সময় নষ্ট হতো। মুর্শিদাবাদে সেরকম ভালো হোটেল খুব একটা ছিল না, তবে এটা একেবারে লালবাগে হাজারদুয়ারির পাশে। চলুন যাওয়াই যাক না, দেখি গিয়ে কীরকম হয়, সব তো আপনাদের জানাবই। রানাঘাটে চলে এসেছি। এটা রানাঘাট বেগুপাড়া চার্চ। আমার ছোটবেলার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে এই চার্চের সঙ্গে। প্রতি বছর বড়দিনে এখানেই চলে আসতাম। এখন কত উন্নত হয়ে গেছে না জায়গাটা। আগে অন্যরকম ছিল, এত বাড়িঘর ছিল না এদিকে। এখন রাস্তাও অনেক ভালো হয়েছে। ফ্লাইওভারে উঠে গেলাম, তার মানে রেল গেট আমরা ক্রস করে বেরিয়ে যাব। এখন আর বুঝতে পারবো না, আগে মিশন গেট ক্রস করে যেতে হতো, এখন তো ফ্লাইওভারে উঠে গেলাম। যত দিন যাচ্ছে সব পরিবর্তন হয়ে যাচ্ছে। একটা ফ্লাইওভার থেকে নেমে আবার আর একটা ফ্লাইওভার। তার মানে এই ফ্লাইওভারে যখন উঠলাম একেবারে চূর্ণী নদী ক্রস করে আমরা নামবো ফ্লাইওভার থেকে। সত্যি রাস্তাঘাট এদিকে দারুণ হয়ে গেছে। আগে রানাঘাটে কোর্ট মোড়ের জ্যামটা পার করতে প্রচুর সময় লেগে যেত, এখন কত সহজে পেরিয়ে চলে এলাম, বুঝতেই পারলাম না কখন রানাঘাট ক্রস করলাম।
নিজের শহরকে নিজেই চিনতে পারছি না, ভাবুন একবার। রানাঘাট ছেড়ে আমরা বেরিয়ে চলে এলাম কত কম সময়ে। এই ফ্লাইওভারগুলো হয়ে মুর্শিদাবাদে যাওয়াটা কিন্তু এখন অনেক সহজ হয়ে গেছে। একটার পর একটা ফ্লাইওভার এদিকে। একদিকে ভীষণ ভালোও লাগছে, আবার খুব নস্টালজিকও লাগছে, জানেন তো। ছোটবেলাটা কেটেছে তো এখানে, চিনতে পারছি না। এটা একটা আনইজি লাগার মতো ব্যাপার। কিন্তু এত সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে, অ্যাপ্রিসিয়েট তো করতেই হবে। ভীষণ সুন্দর হয়ে গেছে রাস্তা। এখন আপনারা যারা মনে করবেন যে মুর্শিদাবাদে একদিনের জন্য যাবেন, তারাও যেতে পারেন। আগে মুর্শিদাবাদ রানাঘাট থেকে যেতেই আমাদের মোটামুটি 4-5 ঘন্টা সময় লেগে যেত। এখন আমার যা মনে হচ্ছে, কলকাতা থেকে যদি রাস্তায় খুব ভালো করে যারা গাড়ি চালান, তারা মোটামুটি 5 ঘন্টা 5.5 ঘন্টায় কলকাতা থেকে মুর্শিদাবাদ পৌঁছে যেতে পারবেন। সেটা পসিবল। রাস্তা কিন্তু এতটাই ভালো। খালি রাস্তায় একটা জিনিস নজর রাখতে হবে, মাঝে মধ্যে কিছু মানুষ সাইকেল চালাচ্ছেন হাইওয়ের উপরে, বা কিছু মানুষ রোড ক্রস করছেন, সেগুলো একটু দেখে নেবেন, একটু সাবধানে। মানে স্পিডে গাড়ি চালান, স্পিড লিমিট মেনটেন করে গাড়ি চালান। এখানে যা রাস্তা 80-100 উঠে যাবে খুব সহজে। একটু কন্ট্রোলে রাখুন এবং খেয়াল রাখুন। মানুষজন কিন্তু রাস্তার উপর আসছেন টুকটাক, এটা আমি খেয়াল করে দেখলাম। আমরা কৃষ্ণনগরে ঢুকে গেছি, এখানেই লাঞ্চটা সেরে নেব। সকাল সকাল বেরিয়েছিলাম ব্রেকফাস্ট করে, খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি 12টা 10 বাজে। নেটে সার্চ করে দেখলাম সব থেকে সামনে মাদারসাটই পড়ছে। এই জাস্ট সামনে একটা ইউটার্ন আসবে, এই যে ইউটার্নের সাইনটাও দেখতে পাচ্ছি আমরা। এইখান থেকে ইউটার্ন নেব, মেন রোড থেকে একটু বেরোতে হচ্ছে আর কি। আরও বেশ কিছু ভালো রেস্টুরেন্ট রয়েছে কৃষ্ণনগরে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, গুগলে সব অপশান পেয়ে যাবেন। আমি মাদারসাটের নাম বেশ কয়েকবার শুনেছি। এখানে ইউটার্ন নিয়ে এসে আবার বাদিকের রাস্তাটায় যেতে হবে। সার্ভিস রোডটা ধরবো আমরা। একদম সামনেই রয়েছে মাদারসাট। রিভিউ তো ভীষণ ভালো দেখলাম, আর আমার বন্ধু বান্ধবদের মুখে শুনেওছি খুব ভালো জায়গা নাকি। চলুন আজকে গিয়ে খাওয়া দাওয়া করেই দেখা যাক। চলুন তাহলে ভেতরে গিয়েই দেখি। এ তো বিশাল সিটিং অ্যারেঞ্জমেন্ট। কলকাতায় এত বড় রেস্টুরেন্ট কিন্তু আমি দেখিনি। সত্যি দেখেছেন কি বিশাল? এখানে সবকিছু বেশ সিস্টেমেটিক যা মনে হচ্ছে এসে, এবং সমস্ত মহিলারাই রয়েছেন, মহিলারাই সব কাজ করছেন, এটা দেখে ভালো লাগলো। তবে একটা প্রবলেম আপনাদের হতে পারে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওনারা এখান থেকে নিজেরাই করে দেন। মানে আপনাদের ইচ্ছে হলে যেখানে বসবো ভাববেন সেখানে বসতে নাও পারেন, সেই জায়গাটা হয়তো পেলেন না, ওনারা নিজেরাই বলে দিচ্ছেন কোথায় বসতে হবে। দুজন থাকলে খুব ছোট্ট টেবিল, সেটা একটু সমস্যা। আমরা 3 জন রয়েছি, কেননা আমাদের সঙ্গে হরিদাও রয়েছে, তাই আমাদের খুব একটা অসুবিধা হলো না, আমরা একটা বড় টেবিল পেলাম বসার জন্য। কিন্তু যখন 2 জন আসবেন তখন কিন্তু ছোট টেবিলে বসতে হবে। সিস্টেমগুলো দারুণ। থ্যাংক ইউ। খাবার চলে এলো। আসার প্রসেসটা আপনারা দেখলেন, বেশ নতুনত্ব রয়েছে। মাটন রয়েছে, পোলাও রয়েছে, তার সাথে আছে একটা মিষ্টি, আর সঙ্গে চলে এসেছে ফ্রেশ লাইম সোডা। থ্যাংক ইউ। মাটনের কোন পিসটা চাই ওনারা আগেই জিজ্ঞেস করেছিলেন। আপনারা বলে দিতে পারেন নিজেদের পছন্দ মতো পিসের কথা। ঝোলটা তো দারুণ।
ভালো খাবার। নবাবের শহরে যাচ্ছি, তাই খাওয়া দাওয়াটা একটু নবাবই হলো, তাই না? খাওয়া দাওয়া ভালো এখানে এবং বেশ অন্য রকমের, ভালো লাগবে। আপনারা যদি এদিকে যান, মুর্শিদাবাদে যাওয়ার পথে এখানে কিন্তু লাঞ্চটা সেরে যেতে পারেন, ভালো অপশন। এবং এখানে মহিলারা অনেক কিছু টুকটাক জিনিসপত্র বিক্রি করছেন। মাদার্স আর্ট মানে এখানে সব কিছুই পরিচালনা করছেন মায়েরা। চলুন বেরিয়ে পড়া যাক। ভরপেট খাওয়া দাওয়া করে গাড়িতে উঠলে কি হয় জানেন তো, প্রচণ্ড ঘুম পায়। আমারও সেটাই হচ্ছে। গাড়িতে উঠেই একটু চোখ লেগে এসেছিল, হঠাৎ দেখি বেধুয়া ডহরি ঢুকছে। কত তাড়াতাড়ি চলে এলাম। এখন জিপিএসে দেখাচ্ছে যে 3:30-এর মধ্যে আমরা ঢুকে যেতে পারবো লালবাগে। এখন মোটামুটি 1:45 বাজে। এখনও বেশ খানিকটা রাস্তা বাকি রয়েছে, তবে রাস্তা খুবই ভালো। যতদূর শুনেছি বেলডাঙার কাছে 4 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ আছে, এছাড়া পুরো রাস্তাটাই ভালো। এখনো পর্যন্ত তো খুব ভালো রাস্তা পেয়েছি। চলুন সামনের দিকে এগিয়ে গেলে বুঝতে পারবো কি অপেক্ষা করছে। আমরা এখন বেথুয়া ডহরি ক্রস করছি। এই জায়গাটায় অফিস টাইমে একটু জ্যাম হওয়ার চান্স থাকে, তবে এখন তো দুপুরবেলা 1:43 বাজে, তাই এখানে সেরকম কোনো জ্যাম নেই, সহজেই আমরা বেরিয়ে যেতে পারবো। কিছুক্ষণ পরই আরেকটা টোল প্লাজা আসার কথা। এটা আমাদের সেকেন্ড টোল প্লাজা, শিব কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। এখানে 100 টাকা মতো কাটবে। এই প্রথম একটু ডাইভারশন পেলাম রাস্তায়। এখানেই কিন্তু রয়েছে সেই পলাশির যুদ্ধ প্রান্তর, যেখান থেকে সিরাজউদ্দৌলার পতন হয়েছিল। আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। এখান থেকে 2 কিলোমিটার মতো ভেতরে ঢুকতে হবে। একটা স্তম্ভ রয়েছে। আমরা আজকে আর যাচ্ছি না। নদিয়া থেকে এবার আমরা ঢুকে পড়েছি মুর্শিদাবাদে। রেজিনগর ক্রস করছি এখন। মুর্শিদাবাদে একটা সমস্যা আছে জানেন তো, গাড়ি চালানোর সময় একটু সাবধানে চালানো দরকার। এখানে খুব বেশি ট্রাফিক রুল কিন্তু ফলো করা হয় না বেশিরভাগ জায়গায়, এটা আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স থেকে বলছি। এখানে আসার আগে আমাদের অনেকেই ভয় দেখিয়েছিলেন এখানে নাকি খুব হাঙ্গামা হচ্ছে, তবে আমি কিন্তু তেমন কিছুই দেখলাম না। রাস্তায় আসার সময় খুব শান্তিতেই এসেছি, তবে রাস্তাটা কিছুটা খারাপ এই এলাকায়। মাত্র 4 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ রয়েছে। সরুলিয়া থেকে রাস্তাটা একটু খারাপ। এখানে অ্যাকচুয়ালি শহরের মধ্যে দিয়ে বলে হয়তো ডাইভারশন ছিল, আর রাস্তাটাও সরু হয়ে গেছে এখানে। বেলডাঙার আগে তো খানিকটা রাস্তা খারাপ থাকবেই, সেটা আগেই শুনেছি। এখানে বেশ কিছু ডাইভারশন রয়েছে, ঘোরানো হচ্ছে এদিক ওদিক রাস্তা, আপনাদের দেখাই।
এখন আমরা সারগাছির দিকে যাচ্ছি। সামনে থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাবে, আমরা NH-12 ধরেই এগোবো। বহরমপুর টাউন ঢুকে যাচ্ছে এখান থেকে, আর আমরা সোজা বেরিয়ে যাব ডালখোলা বকখালি রোড ধরে। আমরা NH-12টা ছাড়ছি না, NH-12 ধরেই যাচ্ছি। বহরমপুরে পৌঁছে গেলাম, এখন বাজে দুপুর 2:48। এখনো 42 মিনিট দেখাচ্ছে আমাদের হোটেলে পৌঁছানো অবধি। 18 কিলোমিটার রাস্তা বাকি। এখানে সিঙ্গেল লেনই রয়েছে। এখানে মানুষের বাড়িঘর একেবারে রাস্তার কাছাকাছি, তাই রোড এক্সপ্যানশনে প্রবলেম হচ্ছে, জায়গা পাওয়ার সমস্যা হয়ে যাচ্ছে। তাই এখানে রাস্তা এখনো সিঙ্গেল লেনই রয়েছে। আগে যখন আমরা আসতাম তখন এখানেই থাকতে হতো, বহরমপুরেই থাকতে হতো, বহরমপুরে থেকে মুর্শিদাবাদ ঘুরে দেখতে হতো। বুঝতে পারছেন তো, মানে প্রায় 20 কিলোমিটার দূরে থাকা, তারপর 20 কিলোমিটার গিয়ে ঘোরা, অনেকটা সময় নষ্ট হতো। যেখানেই রাস্তা সিঙ্গেল লেন হবে সেখানেই একটু সময় লাগবে বেশি। এখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে, আমরা ডান দিকের রাস্তাটা নেব, বাদিকের রাস্তাটা দিয়েও যাওয়া যায়। শেষ পর্যন্ত পৌঁছে গেলাম, এখন 3:30 বাজে, আর ঠিক পিছনেই, আমার পিছনেই দেখতে পাচ্ছেন হোটেল প্যালেস ভিউ। চলুন ভেতরে যাই। দারুণ সুন্দর। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ফর কামিং। আসলেন, খুব ভালো লাগলো মুর্শিদাবাদে। সত্যি আমি ছোটবেলায় এসেছি বেশ কয়েকবার, কিন্তু তারপরে আর আসা হয়নি। অ্যাকচুয়ালি রোডটা একটা বড় সমস্যা ছিল, যেটা এখন আর নেই। এখন রোডটা খুব এখন ভীষণ ভালো হয়ে গেছে। আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে আপনার এই হোটেলটা, আমরা যতবার এসেছি বহরমপুরেই থেকেছি এর আগে। ওখানে ওই কনসেপ্টটা মানুষের ওরকমই রয়েছে যে বহরমপুরেই হোটেল, ওখান থেকে দিনের বেলা একটা ডে আউটের মতন। হ্যাঁ তাই ছিল, বহরমপুরে থেকে এখানে কিন্তু প্রায় আপনার 17-18 কিলোমিটারের ব্যাপার কিন্তু দূরত্বটা। বহরমপুর থেকে এটা 9 কিলোমিটার। আচ্ছা না, যাতায়াতের কথা বলছি আমি, তো অতটা সময় নষ্ট। সময় নষ্ট, আর লোকে তাড়াহুড়ো করে আসে, আবার লাঞ্চ করার মতন করে তাড়াতাড়ি করে ফিরে যায়। 1.5-2 ঘন্টায় শুধু হাজারদুয়ারিই জানে, বাকিটা আর বুঝতে পারে না যে আমরা ভালো করে ডিটেলে ঘুরবো। একদম আমরা ডিটেলেই। এখানে আসার পরই হাতে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্ক। এরপর রুমটা দেখতে যাব, একটু ফ্রেশ হয়ে তারপর টুকটাক আশেপাশে ঘুরে দেখব। সত্যি প্রথম দেখাতেই মন ছুঁয়ে গেল এই হোটেল। রিসেপশনটা দেখেছেন কি সুন্দর করে সাজানো। আর সবথেকে ভালো বিষয় হলো এই লিফটটা, বয়স্কদের নিয়ে এলে তাদের কোনো অসুবিধাই হবে না। আমাদের রুম রয়েছে 3rd ফ্লোরে, একেবারে ঝাঁ চকচকে ইন্টেরিয়ার, দেখেই বোঝা যাচ্ছে নতুন হোটেল। 301 নম্বর রুম।
আপনারাই বলুন ফার্স্ট ইমপ্রেশন কি? ভীষণ পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম, একটা বড় কিং সাইজ বেড, এই যে বেড সাইড টেবিল, এখানে জল দেওয়া রয়েছে, ইন্টারকম রয়েছে, ওখানে একটা স্টাডি ডেস্ক রয়েছে, বসার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, চা বানানোর সরঞ্জাম, মিনি ফ্রিজ। আমরা যে রুমটায় রয়েছি সেটা প্রিমিয়াম কিং রুম। এছাড়াও আরও দুটো ক্যাটাগরির রুম আপনাদের দেখিয়ে দিই। এটা স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, মোটামুটি বাজেটেই পেয়ে যাবেন এই রুম। আর এটা হলো প্রিমিয়াম ফ্যামিলি রুম, এটাও কিন্তু একটা লাক্সারি রুম। এখানে আরও বেশ কয়েকটি ক্যাটাগরির রুম রয়েছে, আপনারা ডেসক্রিপশনে সমস্ত ডিটেল পেয়ে যাবেন। রাস্তায় আস্তে আস্তে একটু খিদে পেয়ে গেছিল। এখানে আসার পরই অমিতদাকে বললাম যে চটপট স্ন্যাক্সে কি পাওয়া যাবে, আর দেখুন 10 মিনিটের মধ্যে চলে এলো তন্দুরি পনির আর তন্দুরি চিকেন। বেশ ভালো খেতে, আমার তো পনিরটা বেশি ভালো লাগছে, ভীষণ সফট। খেয়ে দেওয়া দেরি করবো না, বেরিয়ে পড়বো, একটু ঘুরে দেখবো আশেপাশে, যতক্ষণ বেলা থাকে আর কি, রোদ থাকা অবধি। অমিতদা নিজেই ড্রাইভ করছেন, আর পিছনে একটা পুচকু আছে আমাদের সঙ্গে। যদিও হোটেল প্যালেস ভিউয়ের একদম পাশেই রয়েছে হাজারদুয়ারি, ঢিলছড়া দূরত্ব, কিন্তু আজ আমরা হাজারদুয়ারিতে যাব না। বিকেল প্রায় 4টে বাজে, একদম সময় নেই, কিছুই দেখতে পাবো না এই সময় গেলে, হাজারদুয়ারি বন্ধ হয়ে যাবে। তাই আমরা প্রথমেই যাব ঘন্টা ঘর দেখতে। জানেন তো, এই ঘন্টা ঘরকে অনেকে মজা করে মুর্শিদাবাদের বিগ বেন বলেন। সগুর মিস্ত্রি তৈরি করেছিলেন এই নকশা। এই বিশাল ঘন্টার ধ্বনি দিয়েই সময় নির্ধারণ করতেন মুর্শিদাবাদের মানুষ। কি অদ্ভুত ব্যাপার দেখেছেন, নবাবী এই জার্নিতে শুরুতেই আমাদের দেখা হয়ে গেল মুর্শিদাবাদের বর্তমান নবাব সৈয়দ রেজা আলী মির্জার সঙ্গে। স্থানীয়রা ওনাকে ছোটে নবাব বলেন। তিনি মির্জাফরের 5ম বংশধর। নবাবী রক্ত শরীরে থাকলেও অত্যন্ত শিক্ষিত মানুষ এবং বিনয়ী মানুষ। ভীষণ ভালো লাগলো কথা বলে। आपका घर कहाँ? रानाघाट में है। रानाघाट में? हाँ जी, आपके यहाँ से पास वाले जिले में ही है। हाँ। हाँ जी। বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ এই মসজিদ তৈরি করান 1723 থেকে 1724 সালের মধ্যে। তৎকালীন সময় এটিই ছিল প্রধান মসজিদ। মুরাদ ফরাশ খান এই বিশাল স্ট্রাকচারটা ডিজাইন করেছিলেন। মুর্শিদ কুলি খাঁ কিন্তু বেঁচে থাকাকালীনই এটা তৈরি করান। মূল ভবনটি 5টি গম্বুজ বিশিষ্ট। এই যে খোপ খোপ দেখতে পাচ্ছেন, এগুলো ছাত্রদের থাকার জায়গা ছিল একটা সময়। এখানে পড়াশোনাও করানো হতো। এই পোর্শনগুলো প্রায় ভেঙেই গেছে, 1897 সালের ভূমিকম্পে হয়েছে। মসজিদের প্রবেশপথের ঠিক নিচেই রয়েছে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। এই যে দেখুন, সিঁড়ি রয়েছে এদিকে, আর এই যে নিচে রয়েছে সমাধি।
এই হলো সেই সমাধি, মুর্শিদ কুলি খাঁর সমাধি। এই হলো সেই সিঁড়ি, একেবারে সমাধির উপর দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। এটা নবাবের ইচ্ছেতেই করা হয়েছিল। তার ভাবনা ছিল যে সারা জীবনে তিনি যদি কোনো পাপ করে থাকেন তাহলে মৃত্যুর পর এভাবেই তার পাপস্খলন হবে। অনেকটা বড় জায়গা। পাশাপাশি আমরা যে কম্পাউন্ডটা দেখছি এটা হচ্ছে সে সময়ে নামাজ পড়ার জায়গা। ম্যাম ওই রিংগুলো লক্ষ্য করছেন? ওই রিংগুলো থেকে সামিয়ানা টাঙানো হতো। আচ্ছা, একদম কিছু বালা দেখুন এখানে। হ্যাঁ, এখানে আংটা রয়েছে। সামার সিজন থেকে রেনি সিজন পর্যন্ত তাদের কোনো গরম বা বৃষ্টির যাতে সমস্যা না হয়, নামাজিরা যাতে ঠিকঠাকভাবে নামাজ পড়তে পারে, এবং প্রত্যেকটা নামাজির জন্য ম্যাম এখানে লক্ষ্য করবেন এক একটা আসন তৈরি করা আছে। হ্যাঁ, একসঙ্গে প্রায় 2000 লোক এখানে নামাজ পড়তে পারতেন। এবং মুর্শিদ কুলি খাঁ তার জীবদ্দশায় বিশ্বস্ত কর্মচারী মোরাদ ফরাজকে দিয়ে এই মসজিদটা তৈরি করেছিলেন। এই স্ট্রাকচার এর ভূমিকম্পে যে পুরো মসজিদটা একদিকে হেলে গেছে সেটা কিন্তু আপনারা এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন। একটা সাইডে হেলে রয়েছে। এখানে 5টা গম্বুজ ছিল, তার মধ্যে এখন 2টো অবশিষ্ট রয়েছে, বাকি 3টে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ভাবুন তো, কত বছর আগে, কয়েকশো বছর আগে তৈরি এই স্থাপত্য আজও দাঁড়িয়ে রয়েছে। কি বিশাল স্ট্রাকচার! আমাদের বাংলার স্থাপত্য ভাস্কর্য কতটা উন্নত ছিল এগুলো তার প্রমাণ। মসজিদের দক্ষিণ পূর্ব দিকে মিনিট 5 গেলেই দেখতে পাবেন বিশাল এক কামান, জাহান গোসা। জনার্দন কর্মকার 1717 সালে এই কামান তৈরি করেন। অষ্টধাতুর তৈরি কামান, কি বিশাল! তৎকালীন জাহাঙ্গীরনগর বা ঢাকা থেকে এখানে নিয়ে আসা হয়েছিল এই জাহান গোসা কামানকে। ঘোরাঘুরি সেরে হোটেল প্যালেস ভিউতে ফিরে এসে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর সোজা চলে গেলাম ডিনার সারতে। আর সেখানেই দারুণ সারপ্রাইজ, আপনারাই দেখুন। আজকে সন্ধেটা একদম জমজমাট, বুঝতে পারছেন দেখে। এখানে তো সবাই রয়েছেন, অমিতদার পরিবার, আর এই যে আমার পাশে আরেকজন স্পেশাল মানুষ আপনারা খুব ভালো করে চেনেন, ওইদিকে তাকাও। শঙ্খ রয়েছে, আপনাদের মেঘ পিয়ন। তো হঠাৎ চলে এলো শঙ্খ এখানে, ওর আসার কথা ছিল না, হঠাৎ প্ল্যান, হঠাৎ চলে আসা। যা হয় ভালোর জন্য, মানে একদম আনপ্ল্যান্ড। দিদির সাথেও লাস্ট দেখা হয়েছে দিদির পডকাস্টে, আর অমিতদার সাথেও বহুদিন দেখা হয়নি। অনেকদিন ধরে প্ল্যান চলছিল হচ্ছিল না। আমি একটা জায়গায় প্রমোশনে গেছিলাম, গিয়ে সেটা ভালো লাগেনি। একটা মানে ভগবানের প্ল্যান কেন ভালো লাগেনি সেটা বলো। এইটা হওয়ার জন্য, এটাই ডেস্টিনি, যেটা হওয়া সেটা হয়। কিন্তু ওর আবার একটা ভৌতিক অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে আবার আমরা পরে একটা পডকাস্ট করব। আচ্ছা, ওইদিকে দিব্যেন্দুদা রয়েছেন, বিগ শট।
এটা অমিতদাকে আপনারা আগেই দেখেছেন। আর এই যে এইদিকে রয়েছে দিদি আর রাহি। সত্যি জমজমাট, মানে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিচ্ছি, এরপরেও আড্ডা চলবে খাওয়া দাওয়ার পরে। দারুণ, আগেই বলেছি খাওয়া দাওয়া এখানে ফাটাফাটি। খেয়ে নি, আবার দেখা হচ্ছে তারপর। না না, প্রচন্ড ভালো, জানি তো। খাওয়া দাওয়ার পর অমিতদা, মধুলিনাদি, দিব্যেন্দুদা আর শঙ্খর সঙ্গে কি যে দারুণ আড্ডা হলো। গোটা ট্রিপে আমার জন্য সত্যি এটা ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট। সঙ্গে দুটো পুচকি আর সুস্মিতাও ছিল। ক্যাসেট বলে রেকর্ড করে, আমি দেখতাম, দেখে খুব ইচ্ছে হতো আমিও করবো। একদিন মা দিদি নেই, টেপটা চালিয়ে এলো, লুঙ্গিটা গুটিয়ে এরকম বসলো, ক্যাডবেরির অ্যাডগুলো ভাবো তো আগে। অপূর্ব অপূর্ব, অম্বুজা সিমেন্টের অ্যাড। দেখতে দেখতে রাত 1:30 বেজে গেল। সেই কোন সকালে বেরিয়েছি বাড়ি থেকে বলুন। একটা ফাটাফাটি দিন কাটলো, কোথা দিয়ে সময় বেরিয়ে গেল টেরই পেলাম না। একটু আগেই আড্ডা শেষ করে রুমে এসেছি, চটপট ঘুমিয়ে পড়বো। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। নেক্সট এপিসোডের দিকে নজর রাখুন, আরো নতুন কিছু আসছে।